আজকে আমরা আলোচনার বিষয় সিলেক্ট করছি রাষ্ট্র ব্যবস্থা ও সংবিধান। আমাদেরকে যদি সংবিধান বুঝতে হয় আগে রাষ্ট্রের এবং রাষ্ট্র ব্যবস্থাগুলো জানতে হবে, বুঝতে হবে, রাষ্ট্র সম্পর্কে ধারণা থাকতে হবে, আদারওয়াইজ আমরা এই জায়গাতে যেতে পারবো না। ফার্স্ট ক্লাসে আমরা সম্ভবত রাষ্ট্র সম্পর্কে কিছু কথা বলেছিলাম, মনে আছে কেন? রাষ্ট্র চারটা ভাইটাল পয়েন্ট আছে, কয়টা? চারটা। চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। কি কি? এক নম্বর হচ্ছে জনগণ, দুই নম্বর হচ্ছে ভূখণ্ড, তিন নম্বর হচ্ছে সভরেন্টি, বাংলা কি? সার্বভৌমত্ব। চার নম্বরে কি? সরকার। আমরা যে জিনিসটা খুব বেশি ভুল করি বা ভুলিয়ে ফেলি সেটা হচ্ছে রাষ্ট্র বললে আমরা সরকারকে বুঝি, আর সরকার বললে কাকে বুঝি? প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টা, এডিসিবি কোনো ব্যক্তিকে বুঝি, কিন্তু সরকার বেসিক্যালি কোনো ব্যক্তি না। আবার সরকার মানেই রাষ্ট্র না, ঠিক আছে? রাষ্ট্র কয়েকটা জিনিস থাকতে হবে, টোটাল চারটা জিনিস থাকতে হবে রাষ্ট্র হতে গেলে। আচ্ছা, জনগণ কি সেটা আমরা খুব ভালো মতো বুঝি। ভূখণ্ড মানে একটা জায়গা থাকতে হবে, ল্যান্ড থাকতে হবে, একটা নির্দিষ্ট ল্যান্ড বা টেরিটরি থাকতে হবে, যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই রাষ্ট্রের সীমানা। যেমন আমাদের সংবিধানে বাংলাদেশের সীমানা কোথা থেকে কোন পর্যন্ত হবে সেই জিনিসটা লিখে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, সার্বভৌমত্ব মানে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা অধিকারী কোনো একটা লিগ্যাল বডি আর কি, অন্য কারো এর উপরে কি থাকবে না, হস্তক্ষেপ থাকবে না, যে কেউ চাইলে এটাতে কোনো কিছু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। এটাই হচ্ছে সার্বভৌমত্ব। আর লাস্ট ওয়ান হচ্ছে সরকার মানে কি? যেই একটা বডি, যেই বডি কি করবে? রাষ্ট্রটাকে পরিচালনা করবে, ঠিক আছে? রাষ্ট্রটা পরিচালনা করবে এমন একটা বডির নাম হচ্ছে সরকার। তার মানে সরকার কোনো একজন সিঙ্গেল পার্সন নয়, পুরা স্টেটে যারা রাষ্ট্রটাকে পরিচালনার বিভিন্ন কাজে নিয়োজিত সবাই মিলেই কি সরকার। আচ্ছা, তাহলে সরকারটা রেখে আমরা বাকিটা একটু মুছে নেই, সরকারকে আরেকটু আলোচনা করার দরকার আছে। আচ্ছা, সরকারের কয়টা অংশ? তিনটি অংশ। কি কি? আইন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগ মানে আরএসটিও আইন বিভাগ না কিন্তু, হ্যাঁ, আইন বিভাগ মানে যারা আইন প্রণয়ন করে, তৈরি করে, মেকার, ল মেকার, যে বডি, এটা হচ্ছে আইন বিভাগ। আচ্ছা, বিচার বিভাগ। এরপর হচ্ছে নির্বাহী বিভাগ রাখছি। নির্বাহী বিভাগ আমরা সিরিয়ালি মনে রাখবো, তাহলে কি হবে বুঝতে পারবো। এরা আইন তৈরি করে, এরা কি করে? আইনের প্রয়োগ করে, আইনের ইমপ্লিমেন্ট করে, আর এটা হচ্ছে যাচাই করে যে সঠিক আছে কিনা। এটাকে আমরা বলছি জুডিশিয়ারি বা বিচার বিভাগ, ঠিক আছে? বিচার বিভাগ, ঠিক আছে? আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এগুলো যদি আমরা ইংরেজি নাম লিখতে যাই, এটার ইংরেজি নাম কি? লেজিসলেশন। এটা কি? এক্সিকিউটিভ। আর লাস্ট ওয়ান জুডিশিয়ারি। এই হচ্ছে সরকারের ধারণা। একজন আইন তৈরি করবে, একজন আইনের প্রয়োগ ঘটাবে, আর একজন কি করবে? আইন অনুযায়ী বিচার করবে। এবার আসেন সংবিধান। সংবিধান কি? একজন বললেন রাষ্ট্রের দলিল, আর কেউ? লিখিত বা অলিখিত। লিখিত বা অলিখিত কি? যিনি দলিল বললেন, এখন কথা হচ্ছে দলিল কি লিখিত থাকে না অলিখিত থাকে? লিখিত থাকে। দলিল লিখিত থাকে। তাহলে
সংবিধান কি অলিখিত সংবিধান নাই কোথাও? আছে 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 তাহলে এটা দলিল প্রমাণ বেসিক্যালি বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা লিখিত দলিল। এখন এর সাথে আরো কিছু নিয়ে আসতে হবে। কি কি জিনিসটা আসলে কি? রাষ্ট্র পরিচালনার জন্য হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার জন্য কি কিছু সংবিধিবদ্ধ যে নিয়ম কানুন কোডিফাইড নিয়ম নীতিমালা মান্য করা হয়, মেনে চলা হয়, সেগুলাই হচ্ছে সংবিধান। তার মানে কি রাষ্ট্রের সাথে সম্পর্কিত, কিন্তু সংবিধান কিসের সাথে? রাষ্ট্রের সাথে সম্পর্কিত সংবিধান। তাহলে সংবিধানকে এভাবে সংজ্ঞায়িত করা যাচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি নীতিমালা কি বলা হচ্ছে? সংবিধান বলা হচ্ছে। অনেক জুরিস্ট, অনেক আইনবিদ, অনেক রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন, তবে আমরা সংক্ষেপে এই জিনিসটা বলতে পারি। রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি নীতিমালাকে কি বলা হয়? সংবিধান বলা হয়। আপনারা বিভিন্নজন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আছেন, তাই না? এই অর্গানাইজেশন চালানোর জন্য একটা মেমোরেন্ডাম প্রয়োজন হয়, একটা নীতিমালা প্রয়োজন হয়। কোথাও সেটাকে কি বলা হয়? আমাদের প্রতিষ্ঠানের সংবিধান। সংবিধান আসলে বলে না, কেউ বলে হচ্ছে যে নীতিমালা, কেউ বলে হচ্ছে যে নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি, অনেক মেমোরেন্ডাম ইত্যাদি ইত্যাদি। মানে এখানে আচার আচরণ নিয়ন্ত্রিত হবে। কাদের আচার আচরণ? এই স্টেটের সাথে স্টেক হোল্ডার্স যারা, তাদের এই রীতিনীতি এবং আচার আচরণ নিয়ন্ত্রিত হবে। সিএফ স্ট্রং একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলছেন কি সংবিধান হলো এমন কতগুলো নীতির সমষ্টি যার মাধ্যমে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার ও উভয়ের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট হয়। বুঝতে পারলেন? পারলে এই জিনিসটা আপনার মুখস্থ করতে পারবেন। ঠিক আছে? সংবিধান হলো এমন কতগুলো নীতির সমষ্টি যার মাধ্যমে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং উভয়ের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসুন সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুইটা আঙ্গিকে সংবিধানকে ভাগ করা যায় প্রাথমিকভাবে। কয়টা আঙ্গিকে? এটা কি বলছে? আঙ্গিক বলছে, কিন্তু দুটি আঙ্গিকে। আঙ্গিক মানে কি? না, ভাগ না, পয়েন্ট অফ ভিউ বুঝছেন? দৃষ্টিকোণ। দুটি আঙ্গিকে বা দৃষ্টিকোণ থেকে সংবিধানকে ক্লাসিফাই করা যাবে। একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে লিখিত অলিখিতের উপর, অলিখিত ভিত্তিতে, লিখিত অলিখিত অবস্থার ভিত্তিতে। লিখিত অলিখিত অবস্থার ভিত্তিতে এটা কয় প্রকার? এটা হচ্ছে দুই প্রকার, একটা লিখিত আর একটা হচ্ছে কি অলিখিত। লিখিত আর অলিখিত। আমরা এভাবে বলতে পারি যে লেখার উপরে ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায় সংবিধানকে? দুই ভাগে ভাগ করা যায়। এটা কিন্তু সারা পৃথিবীর সংবিধান। ঠিক আছে? সারা পৃথিবীর সংবিধান যদি আমরা লিখিত অলিখিত দৃষ্টিকোণ থেকে দেখি, হয় লিখিত হবে অথবা অলিখিত হবে। এই দুইটা প্রকার ভেদই অসম্ভব। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় আঙ্গিকটা কি? দ্বিতীয় আঙ্গিকটা হচ্ছে পরিবর্তনের উপর ভিত্তি করে। পরিবর্তনের ভিত্তিতে বা সংশোধনের ভিত্তিতে। ঠিক আছে? পরিবর্তনের ভিত্তিতে অথবা সংশোধনের ভিত্তিতে।
কি হবে? একটা হচ্ছে সুপরিবর্তনীয় আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় ঠিক আছে, একটা সুপরিবর্তনীয় আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। এটাকে কি বলে? যে সংবিধানটা সহজে পরিবর্তন করা যায় অল্প প্রসেসরের মাধ্যমে, ইজি ওয়েতে, ইজি প্রসেসে, এটাকে বলা হচ্ছে সুপরিবর্তনীয়। আর যেটা পরিবর্তন করতে অনেক কাঠখড় পোড়ানো লাগে, অনেকের মতামত লাগে, সেগুলোকে বলা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। ঠিক আছে, কিন্তু মূল কথা হচ্ছে ব্যাপারটা এমন, what the government wants, সরকার কি চাচ্ছে আলটিমেটলি, যদি সেখানে গণতান্ত্রিক উপায় না থাকে। যেমন বাংলাদেশের সংবিধান কোন ধরনের সংবিধান? লিখিত, প্রথমত লিখিত, তারপরে দুষ্পরিবর্তনীয়। কিন্তু কি হচ্ছে আমরা দেখছি যে সরকার যখন ক্ষমতায় আসছে তাদের মতো করে সংবিধান কিন্তু পরিবর্তন করতেছে। তাহলে কি দুষ্পরিবর্তনীয় থাকলো, মূলত থাকলো না। আচ্ছা বইয়ে চলে গেছে তাই করি আমরা। হ্যাঁ ওইটাই সুপরিবর্তনীয় অথবা দুষ্পরিবর্তনীয় দুইটা প্রকারভেদ আমরা দেখতে পেলাম। আমরা মূলত জিনিসটা দেখি যেটা ডিপেন্ডস অন দ্য গভর্নমেন্ট, সেই আসলে। ঠিক আছে, আচ্ছা, এটা অন্যান্য যে ডেভেলপ কান্ট্রিগুলো তাদের কথা যদিও ভিন্ন, তাদের মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট তারা রাখে। আর সাধারণত যেটা হয় যেগুলো লিখিত সেগুলাই দুষ্পরিবর্তনীয় সাধারণ ক্ষেত্রে। আমাদের সংবিধান পরিবর্তনের সিস্টেমটা কি, কিভাবে সংবিধান পরিবর্তন করা হয়? সংসদের সংসদের 2/3 ভোট। আচ্ছা, এমনি আইন পরিবর্তনের জন্য কি লাগে? এমনি আইন পরিবর্তন করার জন্য কি লাগে? 2/3 ভোট লাগে। তাহলে পার্থক্য কোথায় বলেন তো? পার্থক্য কোথায়? একটা আইন পাস হইতে অথবা পরিবর্তন হইতে কি লাগে? 2/3 ভোট লাগে। সংসদ সদস্যদের 2/3 ভোট লাগে। পার্থক্য আছে, একটা সূক্ষ্ম পার্থক্য আছে অন্য আইনের সাথে। সেটা হচ্ছে যখন অন্যান্য আইন পরিবর্তন করতেছেন বা আইন তৈরি করতেছেন, বিল উপস্থাপন করলেন, সেই দিন ওই সংসদে উপস্থিত, বুঝেন, কিন্তু সংসদে উপস্থিত মোট মেম্বার সংখ্যা 2/3 ভোটে জয়ী হওয়া লাগবে। মানে ধরেন 200 জন আছে, টোটাল 300 জন, তো 350 জন, আমরা 300 জন বলছি। টোটাল সংখ্যা কত? 300। কিন্তু ওই দিন সংসদে আছে হচ্ছে ধরেন 150 জন, 150 জন উপস্থিত আছে। তাহলে সংসদে যদি ভোট হয় 100 জন যেদিকে ভোট দিবে সেটা জয়যুক্ত হবে। যদি একটা বিল উপস্থাপন করা হয় 99 জন হ্যাঁ ভোট দেয় আর 51 জন যদি না ভোট দেয় তাহলে ওই বিল পাস হবে না। ওই বিল পাস করতে গেলে 100 এবং প্লাস 100 অথবা তার বেশি ভোট লাগবে, হ্যাঁ ভোট দিতে হবে। এটা হচ্ছে সাধারণ বিল বা সাধারণ আইনের ক্ষেত্রে। আর সংবিধান পরিবর্তন বা সংবিধান পরিবর্তনের জন্য যেটা দরকার মোট সংসদ সদস্যের 2/3। তাহলে সংখ্যাটা 2/3, কিন্তু একটা হচ্ছে মোট সদস্য সংখ্যা আর একটা হচ্ছে উপস্থিত সদস্য সংখ্যা। বোঝা গেল? তাহলে কোনটা বেশি কঠিন? মোটটা, যে মোট 300 জন, 300 জন যদি আমরা ধরি তাহলে 200 অথবা 200 প্লাস ভোট লাগবে পরিবর্তনের জন্য, আদারওয়াইজ পরিবর্তন হবে না। এখন আমার কথা, এটা যদি হয় তাহলে দেখেন গণতান্ত্রিক উপায়ে গঠিত সরকার সহজে কি এটা পরিবর্তন করতে পারে? ধরেন একটা দল সিট পেল 151টা আর একটা সিট পেল 150টা, সরি 149টা। সংবিধান কোনোদিন চেঞ্জ হবে? কেন হবে না? আবার কথা আছে। কথাটা কি যে মানে তখন এই পরিবর্তনটা তখনই আসবে শুধুমাত্র সব পক্ষই যখন চাচ্ছে, তখনই সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব নয়। সবার আর একটা ব্যাপার আছে, ধরেন
যে যদি আপনি মনে করেন যে ভালো একটা উপস্থাপন করা হয়েছে, আপনি ভোট দিচ্ছেন, আপনার দলের লোকজন উপস্থাপন করছেন, বিরোধী দল যারা আছে তারা এটাতে না ভোট দিচ্ছে। এখন ওই দলের কিছু লোক তাদের মধ্যে এটা সঠিক, তারা কি ভোট দিতে পারবে কিনা? পারবে? কি মনে হয় আপনাদের? মন চাইলেও দিবে না। আর্টিকেল 70 বের করেন, আর্টিকেল 72 মানে 70-2 যার কাছে বই আছে বের করেন। যদি দেয় তাহলে বক্স হ্যাঁ 70-2 বের করেন। বের করে স্যার। পড়েন এটা 70 কত না স্যার? 70 72 না 70-এর প্লাস 2 70 কত? 70 হ্যাঁ 70 হ্যাঁ। ওটা কি কোন নির্বাচন করা আছে? রাজনৈতিক দলগুলোতে প্রত্যেক বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া। কি হলো? আপনার দল একটা মানে একটা বিল উত্থাপন করলো। এখন আপনি যদি দেখলেন যে বিলটা আসলে সঠিক না, আপনার কমন সেন্স বা আপনার মরালিটি বলছে এটা সঠিক না, আপনি ওটার বিরুদ্ধে ভোট দিতে পারবেন কিনা? কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের দিলে সিট নাই। পারবে না। পদ শূন্য হওয়া মানে সে আর এমপি মানে সংসদ সদস্য পদ হারাবে। তাহলে কে যাবে এত কষ্ট করে সংসদে এসে একটা ভোট দেওয়ার জন্য পদ হারাবো? তার মানে এই যে মানে পুরো সমালোচনা হবে কিন্তু ভোট দেবে না। এই যে ভূত কোথায় আছে? সরিষার মধ্যেই আছে। ঠিক আছে? কথা আল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের যে পড়ার বিষয় আমরা ফিরে আসি, দুটি আইনের দৃষ্টিকোণ থেকে সংবিধানকে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিবর্তনের ভিত্তিতে, আর একটা হচ্ছে লিখিত অলিখিত ভিত্তিতে। লিখিতের ভিত্তিতে দুই প্রকার, লিখিত এবং অলিখিত। পরিবর্তনের ভিত্তিতে দুই প্রকার, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের কোন টাইপের এখন পর্যন্ত দুষ্পরিবর্তনীয়? হ্যাঁ স্যার। আচ্ছা, সংবিধানের কিছু বৈশিষ্ট্য দেখবো এখন আমরা। বৈশিষ্ট্য আমাদের বর্তমান সংবিধানের কি কি বৈশিষ্ট্য, ভাইটাল যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখবো। প্রথম হচ্ছে বাংলাদেশের সংবিধান আর সংবিধানের বৈশিষ্ট্য। হ্যাঁ, বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের মধ্যে অনেকগুলো ধারণা আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, এই জন্যই আলোচনা করা। প্রথমটা হচ্ছে লিখিত, তাই না? দ্বিমত আছে কারো? না। কারণ ওই লিখিত বই নিয়েই বসে আছে। লিখিত সংবিধান, এটা এক্সপ্লেইন করার দরকার নেই। 2 নম্বরটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। এটা কোন ধরনের? দুষ্পরিবর্তনীয় সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 3 নম্বরে বলছে, আমি লিখছি না, একটা ভাইটাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এর অর্থ কি? গণপ্রজাতন্ত্রী মানে প্রজারা বা জনগণই হয়ে ক্ষমতা। এখানে এক্সপ্লেনেশনের বিষয় আছে। আমার কথা হচ্ছে গণ লিখলাম আবার প্রজা কেন লিখলাম? এই প্রজা শব্দটা দেওয়ার মাধ্যমে কি প্রজারা আবার মালিক হয়? কি প্রজারা আবার মালিক হয় নাকি? কথাটাই কন্ট্রাডিক্টরি না? প্রজারা মালিক হয়? মালিক কি হয়? প্রজা মালিক হয়। আপনারা যখন খতিয়ান দেখবেন হচ্ছে যে এস এর খতিয়ান বা সিএস খতিয়ানে লেখা আছে কি উপরে আছে মানে জমিদারের নাম অথবা অর্পণার যে অধিপতি তার নাম লেখা আছে, নিচে লেখা আছে প্রজার নাম। অধীনস্থ প্রজা যে ওই সম্পত্তিটা কি করে? চাষ করে এবং খাজনা দেয়। এখন তাহলে প্রজা কে? প্রজা মানে প্রজার ডেফিনেশনটা কি আছে? কোনো মানুষের অধীনস্থ, কোনো সুপিরিয়ার পার্সন আছে তার অধীনস্থ, তাই তো? তাহলে তো আবার আমি বললাম জনগণই কন্ট্রাডিক্টরি। আচ্ছা, যাই হোক গণতন্ত্র বলি আমরা, গণতান্ত্রিক বলি, গণতান্ত্রিক বাংলাদেশ বলা যেতে পারে।
যদিও গণতন্ত্র প্রজাতন্ত্র আমি আমার পার্সোনাল ইতে দুটা কোনটাই বিশ্বাস করি। আচ্ছা, পরের কথা হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনা কাকে বলে? প্রস্তাবনা হচ্ছে উদ্দেশ্য। প্রস্তাবনা হচ্ছে উদ্দেশ্য। প্রত্যেক আইনেরই একটা প্রস্তাবনা থাকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রিয়াম্বল। আজকে বাংলায় ক্লাস হচ্ছে কি আপনাকে বলছি? হ্যাঁ, প্রস্তাবনা সকল আইনের মধ্যে আইনের শুরুতেই থাকে। প্রস্তাবনাতে কি থাকে? এই আইন তৈরির উদ্দেশ্য কি? সংবিধান কি একটা আইন না? দেশের সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আইন। আইন তো যেহেতু আইন, তারও কি থাকবে? একটা প্রস্তাবনা থাকবে যে কেন সংবিধানটা প্রণয়ন করা হলো, কি উদ্দেশ্যে। আমাদের বাংলাদেশ সংবিধানে দেখবেন একদম প্রিয়াম্বলের শুরুতে যেহেতু 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 দিয়ে অনেকগুলো ক্লজ আছে। এবার সংবিধানে হয়তো আরো কিছু ক্লজ অ্যাড হতে পারে। যেহেতু জনগণ ক্ষমতার মালিক, জনগণ একটা যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, যেহেতু জনগণ গণতন্ত্র চায়, বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো চাই, লাস্টে বলা আছে, তাই অর্থ সংবিধান কি করা হলো? প্রণয়ন করা হলো। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনাতে কি থাকবে? বেসিক্যালি উদ্দেশ্যটা থাকবে, উদ্দেশ্যটা থাকবে। আচ্ছা, আচ্ছা, এরপরে আসছে আমাদের সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সংবিধানে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন। বাংলা কি আসে সংবিধানের? সংবিধানের প্রাধান্য, সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, সংবিধানের প্রাধান্য। আর্টিকেল 7 সংবিধানের প্রাধান্য, মানে সংবিধানই হবে সর্বোচ্চ আইন, সংবিধানই সর্বোচ্চ আইন। এবং বলা আছে যে সংবিধান যে যে কাজই করুক না কেন সংবিধান দিয়ে তাকে চেক করা হবে, সেকেন্ড ব্যালেন্স করা হবে সংবিধান দিয়ে। যদি সংবিধানের মধ্যে থাকে তার কাজটা ভ্যালিড, সংবিধানের বাইরে গেলে সে কাজটা ভয়েড, ইনভ্যালিড, আলট্রা ভায়াস। আলট্রা ভায়াস শব্দটা চলে আসবে, এই শব্দটা এখনই শিখে নিই। আলট্রা ভায়াস আর একটা শব্দ আছে ইন্ট্রা ভায়াস। তাদের ইংলিশ লিগ্যাল ইংলিশ আছে, তাদের আলট্রা ভায়াস আর ইন্ট্রা ভায়াস। আলট্রা আলট্রা ভায়াস অ্যান্ড ইন্ট্রা ভায়াস। আলট্রা ভায়াস মানে সংবিধান বহির্ভূত, সংবিধানের যে ক্ষমতা দেওয়া আছে সংবিধানে তার বাইরে যদি কেউ কোনো কিছু পারে সেটা হবে আলট্রা ভায়াস, আলট্রা ভায়াস। আর উইদিন সংবিধান যদি সে যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে থাকে তাহলে এটা ইন্ট্রা ভায়াস। ঠিক আছে, সংবিধানের সাথে অসামঞ্জস্য আইন সবকিছু কি বাতিল, সবকিছু বাতিল। সংবিধানের সাথে অসামঞ্জস্য সকল আইন বাতিল। এবং বলা হচ্ছে কোনো আইনে যদি এরকম অসামঞ্জস্য বিষয় থাকে, যতটুকু অসামঞ্জস্য ততটুকু বাতিল বলে। ততটুকু কি বলছে? আলট্রা ভায়াস বলছে। এটা কি বলছে? আলট্রা ভায়াস। যতটুকু অসামঞ্জস্য সেটাকে কি বলছে? আলট্রা ভায়াস। আচ্ছা, আমাদের সংবিধানে অনেকগুলো ভাগ আছে। কয়টা ভাগ আছে টোটাল? সংবিধানে অনেকগুলো ভাগ, বলাই আছে একটা ভাগ, 11টি ভাগ আছে। টোটাল কয়টা ভাগ? 11টা ভাগ। ঠিক আছে, আচ্ছা, প্রথম ভাগের মধ্যে আলোচনা করা হয়েছে কি? প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র যেটাকে রিপাবলিক বলছে। আচ্ছা, দ্বিতীয় যে ভাগ 1 থেকে 7 হচ্ছে প্রজাতন্ত্র। 8 থেকে কয় পর্যন্ত? 25 পর্যন্ত। 8 থেকে 25 পর্যন্ত আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তারপর মৌলিক অধিকার। হ্যাঁ, আপনারা লিখে নিচ্ছেন পয়েন্টগুলো লিখতেছেন? না লিখলে এই যে বই আছে বইটা একটু কপি করে নিয়ে যাবেন। আমি চাই এই বইটা আপনাদের অ্যাটলিস্ট সবার থাক।
দ্বিতীয় ভাগে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখানে এখানে কি বিষয় আলোচনা করা হয়েছে? যেটাকে আমরা ইংরেজিতে বলছি ফান্ডামেন্টালস অফ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, সমন্বয় অফ স্টেট পলিসি। দেখেন ইংরেজি নাম থেকে কিছুটা আইডিয়া আসতে পারে। ফান্ডামেন্টাল প্রিন্সিপালস মানে মূলনীতি, যে সমস্ত সূত্র, ঠিক আছে, যে সমস্ত সূত্র মেনে চলতে হবে। কেন? স্টেট পলিসি, পলিসি মেকিং এর জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত সূত্র মেনে চলতে হবে, সেই সূত্রগুলোর কথা বলা আছে। আট থেকে শুরু হয়েছে। আটে বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টা হবে? 4টা। কয়টা? 4টা। কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মের জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এটা আর সমাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে আছে কি? সমাজতন্ত্র, তারপরে কি আছে? গণতন্ত্র, গণতন্ত্র। তারপরে কি আছে? ধর্মের এই 4টা হচ্ছে কি? এই 4টা আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। তার মধ্যে কোনো কিন্তু নেই। এর মধ্যে কোনো কিন্তু নাই, এই 4টাই। এই 4টাই। আচ্ছা, জাতীয়তাবাদ কি? আমাদের আমাদের বাংলাদেশ, আমাদের জাতীয়তা বোধ। আমরা কি? আমরা কি? বাঙালি, বাঙালি বা বাংলাদেশি কোনটা? আমরা বাংলাদেশি। কেন বাংলাদেশি? কেন বাংলাদেশি? বাঙালির সীমানা শুধুমাত্র এই দেশের মধ্যে সীমানা না। 2টা কারণ আছে। একটা হচ্ছে বাঙালি ভারতেও বাস করে। বাঙালি কোথায় আছে? ভারতেও আছে। তো আমরা যখন সংবিধান প্রণয়ন করছি, এই সংবিধান কি এই বাঙালিদের কাউন্ট করে? ওপারের বাঙালিদের কাউন্ট করে? তাদের কাউন্ট করে না। যেহেতু কাউন্ট করে না, যদি আমি বাঙালি বলি তাহলে কি হবে? এটা ভুল হবে। তাদেরকে ইনক্লুড করবে, কিন্তু তারা তো এক্সক্লুডেড আসলে আমাদের। পাশাপাশি দেখেন, এটা হচ্ছে কি হলো? এক্সক্লুশন হলো একটা, পাশাপাশি একটা ইনক্লুশন আছে। কোথায়? দেখেন, পার্বত্য চট্টগ্রামে যারা বাস করে, রাঙামাটি, খাগড়াছড়ি, ওরা কি বাঙালি? বাঙালি না। ওরা কি? ওদের বিভিন্ন, কেউ চাকমা, কেউ মারমা, ওরকম করে কয়টা আছে? মোটামুটি 50টা। রেজিস্টার্ড কয়টা আছে? 50টা। মানে পূর্ণাঙ্গ ভিত্তিতে কয়টা আছে? 50টা আছে। সম্ভবত লাস্ট প্রোভাইডার বইয়ে এই ইনফরমেশনটা আসছে 50টা। আগে 47-48 আছে। তাহলে আমি যদি শুধু বাঙালি বলি, তাদেরকে এদের কিন্তু এক্সক্লুড করা হচ্ছে কিনা? কিন্তু বাংলাদেশি যখন বলতেছি তখন কিন্তু ওরা ইনক্লুডেড, ওদেরকে ইনক্লুড করা হচ্ছে। এই জন্য এই জাতীয়তাবাদের মধ্যে বাঙালি না নিয়ে এসে বাংলা দেশিটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা এই জিনিসটা ডিবেট করবেন না, জাস্ট একটু বলে রাখি। এক একজনের আইডিওলজি এফেক্ট করুন তো, যে যারা আওয়ামীপন্থী তারা বাঙালি শব্দটাকে প্রেফার করে, যারা বিএনপিপন্থী তারা বাংলাদেশি শব্দটাকে প্রেফার করে। এটা কারণ আছে। কারণ হচ্ছে আমাদের যখন সংবিধানটা প্রণয়ন হয় তখন কিন্তু বাংলাদেশি লেখা হয়নি, বাঙালি লেখা হয়েছে। বাঙালি লেখা হয়েছে। তো বাঙালি শব্দটাতে প্রবলেম, এই যে ইনক্লুশন এবং এক্সক্লুশনের প্রবলেম আছে, সর্বসম্মতভাবে আলটিমেটলি বাংলা দেশিটা করা হয়েছে এবং আমার কাছে এখন পর্যন্ত এটা প্রস্তুত আছে। সমাজতন্ত্র। সমাজতন্ত্র মানে কি? সমাজতন্ত্র মানে বেসিক যে জিনিসটা আমাদের সংবিধানে বোঝাতে চেয়েছে সেই জিনিসটা কি? যে প্রত্যেক মানুষ সমান অধিকার পাবে। সমান অধিকার পাবে মানে সমাজতন্ত্র তো অনেক বড় কনসেপ্ট, আসলে পুরোপুরি সমাজতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব না। ঠিক আছে?
এখানে যে ব্যাপারটা নিয়ে আসতে চেয়েছে বা যেটা প্রতিফলন দেখাতে চেয়েছে সেটা হচ্ছে কোনো মানুষকে ছোট করে দেখা যাবে না। সমাজতন্ত্রের যেটা মূলনীতি, প্রত্যেক মানুষ সমান, মানে সমাজতন্ত্রের অরিজিনাল যে মূলনীতি সেটা যদি আমি বলি, কারোর কোনো মালিকানা থাকবে না, মানে প্রত্যেক ব্যক্তির কোনো মালিকানা থাকবে না কোনো কিছুতে। সমস্ত কিছুর মালিকানা কারাতে রাষ্ট্রের হাতে, এবং রাষ্ট্র মানে প্রত্যেক ব্যক্তি তার নিজের যোগ্যতা অনুযায়ী, নিজের স্কিল অনুযায়ী দেশকে সার্ভ করবে এবং দেশ থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলো স্টেটের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে কী করবে, গ্রহণ করবে। যেমন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমাদেরকে পড়াশোনা পড়ানো। আমার ওই চিন্তা করতে হবে না আমার কয় টাকা বেতন দিল, এই চিন্তা আমার মানে এটা হচ্ছে এক্স্যাক্ট সমাজতন্ত্র যেটা বলে, যেটা বোঝানোর চেষ্টা করে। আমার কাজ আপনাদেরকে পড়ানো, আমি আমার দায়িত্ব পালন করছি। আবার আমার রাইট কি, আমার রাইট হচ্ছে আমার খাওয়া দাওয়া পেতে হবে, আমার ড্রেস পেতে হবে, আমার ওষুধ পেতে হবে, আমার চিকিৎসা পেতে হবে। এটা কি আমার রাইটস, এগুলো আমার রাইটস। এই রাইটসগুলো আমি কই থেকে পাবো, রাষ্ট্র আমাকে কই থেকে দিলে সেটা রাষ্ট্রের ব্যাপার। কারণ আমি কি দিচ্ছি, আমি আমার জায়গাতে আমি সার্ভিস দিচ্ছি। একজন কৃষক সে তার জায়গাতে সার্ভিস দিচ্ছে, কি করছে, ফসল উৎপাদন করতেছে, ফসল উৎপাদন করে কি করবে, আমাকে দিবে। ওনারা যদি কোনো একটা ভেন্ডার মানে কি বলে গুদাম থাকে বা কিছু একটা থাকে যেখানে ধরলাম বাইতুল মাল বা মালখানা এরকম কিছু থাকলো, সেখান থেকে আমি আমার যতটুকু দরকার আমি নিয়ে যাব। ওই যে কৃষক আছেন উনি কি করবেন, উনি আমার থেকে কোন সার্ভিসটা পাচ্ছেন, ওনার ছেলেমেয়েকে ভার্সিটিতে পাঠিয়ে দিবেন, উনি ওই সার্ভিসটা আমার কাছ থেকে পাচ্ছেন। আমি ওনার কাছ থেকে কি পাচ্ছি, ওনার যে ফসলটা উৎপাদন হচ্ছে সেটা পাচ্ছি, তাদের কাছ থেকে আমি আমার কাপড় পাচ্ছি। ঠিক আছে, এরকম করে একজন মানুষ আরেকজন মানুষের উপরে ডিপেন্ডেন্ট, এবং সেটা রাষ্ট্র নির্ধারণ করবে। কেউ কোনো কিছুর জন্য মানে এরকম চিন্তা করা যাবে না আমার মানে আমার ইনকাম হচ্ছে, আমি যে শ্রম দিচ্ছি আমার তো 50,000 টাকা বেতন পাওয়ার কথা, আমি কেন 1 লক্ষ পাচ্ছি বা আমি কেন 30,000 পাচ্ছি, 10,000 পাচ্ছি, এরকম চিন্তা আসবে না। যার দায়িত্ব সে পালন করবে এবং আলটিমেটলি পার্সোনাল প্রপার্টি বলে কিছু থাকবে না। দেখেন 15 নম্বরে আছে মালিকানার নীতি। এখন সমাজতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় মালিকানার নীতি তৈরি থেকে আসবে। ঠিক আছে, তাহলে এটা আলোচনা করা হয়েছে 9-এ, এটা 10-এ। গণতন্ত্র হচ্ছে 11-তে, গণতন্ত্র এবং শোষণ মুক্তি। গণতন্ত্র এই ওই কথা বলছে, জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতা মালিক, তাই তো? এই জিনিসটা নিয়ে আসা হয়েছে এবং জনগণই কী করছে, আলটিমেটলি দেশটাকে শাসন করছে। ঠিক আছে, জনগণ করছে। কীভাবে জনগণ করছে, একটা বোর্ড হচ্ছে জনগণ তাদের ইচ্ছা প্রতিফলন ঘটাচ্ছে সেই বোর্ডের মাধ্যমে, এবং যাদেরকে নিয়ে বাছাই করছে তারাই গিয়ে পার্লামেন্টে আইন প্রণয়ন করতেছে, দেশ পরিচালনা করতেছে। ঠিক আছে, এরপর আসে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতাকে যেভাবে ডিফাইন করা হয়েছে আমাদের সংবিধানে, আমি তার মধ্যেই থাকার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে, নিজ নিজ ধর্ম পালন করবে। ধর্ম নিরপেক্ষতা শব্দটা নিয়ে অনেক ডিবেট আছে। কেন ডিবেট আছে? কারণ হচ্ছে এটা এমন একটা শব্দ যেটা যারা অ্যাথেস্ট তাদের সাথে, মানে যদি আমি ডিরেক্ট ডিকশনারি দেখি এরকম আসলে যায় না। এই শব্দটার সাথে যারা মানে থেস্ট, যাদের বিশ্বাস আছে তাদের সাথে যায় না। ঠিক আছে, আমি ডিকশনারির মিনিংটা বলছি। এখানে এরকম বলা আছে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, বাংলা একাডেমি অথবা অক্সফোর্ড ডিকশনারি দেখতে পারেন। ধর্মনিরপেক্ষতার ইংরেজি হচ্ছে সেকুলারিজম। ওখানে লেখা আছে সেকুলারিজম হু হ্যাজ নো রিলিজিয়ন, যার কোনো ধর্ম নেই। ঠিক আছে, কিন্তু এটা এই শব্দটাতে প্রবলেম, যারা টেস্ট তারা বিশ্বাস তাদের প্রবলেম আছে। শুধু ইসলাম ধর্মের ব্যাপারটা এমন নয়, কিন্তু এটা সব ধর্মের মানুষেরই প্রবলেম আছে যে শব্দটার মিনিংয়ের সাথে আছে। কিন্তু যে কথাটা বলছে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকে ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নেই। এবং জিনিসটা অ্যাড করা আছে যে প্রধান ধর্ম হবে ইসলাম এবং অন্যান্য ধর্মের লোক তাদের ধর্ম সঠিকভাবে পালন করতে হবে, এই কথাটা বলা আছে। কেন ইসলাম ধর্মকে মেইন ধর্ম হিসেবে দিল? এখানে জনগণের সংখ্যার উপরে ভিত্তি করে, এবং এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যামেন্ডমেন্টের কিন্তু সম্ভবত যেটা জিয়াউর রহমান এই জিনিসটাকে নিয়ে এসেছিলেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখন দেখেন রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে এর যে ইংরেজি নাম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা আলোচনা করা হয়েছে সংবিধানের 8 থেকে কত 25 অনুচ্ছেদে। সংবিধানের এগুলোকে কি বলে? ইংরেজিতে বললে আর্টিকেল। এখানে আলোচনা করা হয়েছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি।
আর একটা যে জিনিস এর পরেই আলোচনা করা হয়েছে সেই জিনিসটা তৃতীয় ভাগে, সেই জিনিসটার নাম হচ্ছে মৌলিক অধিকার। বুঝতেছেন আপনারা? মৌলিক অধিকার, ঠিক আছে? মৌলিক অধিকার এর ইংরেজি কি? মৌলিক অধিকারের ইংরেজি ফান্ডামেন্টাল রাইটস। দেখেন তো এই ইংরেজি নামে গোলমাল লাগে কিনা? ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ফান্ডামেন্টাল একটা গোলমাল লাগে, দুইটা গোলমালের বিষয় আছে এই একটা। তাহলে দেখেন খুব হিসাব করে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে পলিসি আর একটা হচ্ছে রাইটস। পলিসি মানে নিয়ম কানুন, কোন নিয়মের আশাটা পরিচালিত হবে সেই নিয়ম। আর রাইটস মানে কি? যেটা জনগণ রাষ্ট্রের কাছ থেকে পাবে, হকদার পাবেই পাবে। এই রাষ্ট্র পরিচালনার মূল নীতির মধ্যে যতগুলো বিষয় আলোচনা করা হয়েছে ততগুলোতে কি করবে? সরকার চেষ্টা করবে, রাষ্ট্র চেষ্টা করবে, সরকার না, রাষ্ট্র চেষ্টা করবে, রাষ্ট্র তৈরি করার চেষ্টা করবে, রাষ্ট্র দেওয়ার চেষ্টা করবে, রাষ্ট্র ব্যবস্থা করার চেষ্টা করবে, ব্যবস্থা পর্যন্ত চেষ্টা করবে। এই কথাগুলো বলা আছে। আর মৌলিক অধিকারের মধ্যে যে জিনিসগুলো বলা আছে এগুলো রাষ্ট্র দিবে, দিতে বাধ্য থাকে, রাষ্ট্র দিতে বাধ্য থাকিবে, ঠিক আছে? এখন আপনাদের কাছে প্রশ্ন, মৌলিক অধিকার কয়টি? আর কেউ? আপনি বললেন পাঁচটি, আপনি পাঁচটি, আপনি 18টি, আপনি আপনি তো বলেন না যে কি আপনি আপনি অনেক অনেক স্যার মৌলিক অধিকার হচ্ছে সংবিধানের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার কয়টি? আচ্ছা, এখানে তো দেওয়া আছে 18টা। আচ্ছা, এখন মৌলিক অধিকার অনেকগুলা, 18টিও সঠিক না। মানে যদি আমি পয়েন্ট ধরি তাহলে 18। কিভাবে 18? হিসাব করেন 26 থেকে 40 পর্যন্ত, তাই তো? 40 47 পর্যন্ত, যদিও 47 অন্য আচ্ছা, বিশেষ করে যারা রাজনীতির সাথে একটু আদ্র জড়িত আছেন তারা চেষ্টা করবেন এই জিনিসগুলো ফুললি ক্লিয়ার হওয়া। সবারই দরকার ল স্টুডেন্ট হিসাবে, পাশাপাশি যারা একটু আদ্র রাজনীতির সাথে জড়িত আছেন তারা অবশ্যই অবশ্যই, কারণ এগুলো মানসম্মানের ব্যাপার। আচ্ছা, একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে লিখছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার কয়টি? আমাদের সংবিধানের তৃতীয় ভাগে আলোচনা করা আছে মৌলিক অধিকার সম্পর্কে। ওখানে আর্টিকেল 26 থেকে শুরু করে মোটামুটি 47 পর্যন্ত আলোচনা করা হয়েছে। 26 27 27 29 30 31 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 23টা আসে। মানে আমরা পয়েন্ট হিসাব করি এখানে লাস্ট দিকে যেগুলো আছে সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হচ্ছে ওইভাবে মানে মৌলিক অধিকারকে ডিফাইন করেনি, বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে, কার মৌলিক অধিকার থাকবে না, কার চলে যাবে, কেন চলে যাবে, ইত্যাদি ইত্যাদি কথা বলা আছে এখানে। এখানে আরেকটা বিষয় একটু মাথার মধ্যে রাখতে হবে যে আপনার গুনতেছি তাহলে কয় পর্যন্ত? 41 বা 42 পর্যন্ত, 40 পর্যন্ত গুনতেছি না, 40 পর্যন্ত যদি গুনি দেখেন আরো ঝামেলা থেকে দেয়। দেখেন এক একটার মধ্যে একাধিক আছে, কিন্তু এক একটার মধ্যে একাধিক আছে। যেমন আপনি যদি দেখেন 36 কি, 36 এ কি আছে? চলাফেরার অধিকার, রাইট? আচ্ছা, তারপর 39 এ কি আছে দেখেন তো? বাক স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা। এটা হলো কয়টা হলো? ওখানে হ্যাঁ, চিন্তা বিবেকের স্বাধীনতা আছে, চিন্তার আছে, বিবেকের আছে, বাক স্বাধীনতা আছে, 3টা। তাহলে এরকম যদি আমি আলাদা আলাদা ভাবে করি আরো অনেক হয়। এখানে যদি আপনাকে ওরকম সাধারণত একটা প্রশ্ন থাকে না, কয়টা? সাধারণত থাকে না। যদি থাকে তাহলে আপনি 18টা লিখতে পারবেন। এটা হচ্ছে মোটা দাগে। আচ্ছা, এখানে তাহলে একটা ঝামেলার কথা বলছিলাম, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর একটা ফান্ডামেন্টাল রাইটস, যেগুলো রাষ্ট্র
আমাদেরকে দিবে। এখন আমার কথা হচ্ছে মৌলিক অধিকারগুলো আসল অধিকার, এটা কি আমরা হিসাব করি। আপনারা ইউডিএইচআর এর নাম শুনেছেন? ইউডিএইচআর পূর্ণ কি? ইউডিএইচআর হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটা একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট। ইন্টারন্যাশনাল ডকুমেন্ট এটার মানে কি? এটার মানে হচ্ছে মানবাধিকারের মানবাধিকারের ঘোষণাপত্র, সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। ইউডিএইচআর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। আপনারা জানেন ইউএন নামে একটা সংগঠন আছে আমাদের পৃথিবীতে, জানেন? ইউনাইটেড নেশনস, যার বাংলা হচ্ছে জাতিসংঘ। তারা কি করছিল? একটা ঘোষণা দিয়েছিল কত সালে? 1948 সালে। কি ঘোষণা দিয়েছিল? একটা ঘোষণা দিয়েছিল বিশ্বের সকল মানুষের এই 30টা অধিকার থাকবেই, এবং সেটা হচ্ছে মানবাধিকার হিসেবে কাউন্ট হবে। এই 30টা অধিকার মানবাধিকার হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? এটার নাম ওই যে ঘোষণাপত্রের মাধ্যমে দিয়েছিল, সেই ঘোষণাপত্রের নাম দিয়েছে ইউডিএইচআর, বা আমরা পূর্ণরূপ যদি বলি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটার বাংলা হচ্ছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, ঠিক আছে? এখন কথা আছে এগুলা হচ্ছে সারা বিশ্বব্যাপী সব মানুষেরই প্রয়োজন। এখন ওখানে কিছু কিছু ব্যাপার আছে যে এগুলাকে আমরা এখন পর্যন্ত বলবো হিউম্যান রাইটস। কি বলবো? হিউম্যান রাইটস। এখন এই হিউম্যান রাইটস এর মধ্যে এক এক দেশ, বিভিন্ন দেশ কি করছে? তাদের সংবিধানের মধ্যে কোনো রাইটগুলোকে ভ্যালিডেট করছে। সব দেশ কিন্তু সবগুলো রাইট নেয়নি। কোনো দেশ দু একটা বাদ দিয়েছে, কোনো দেশ আরো বেশি বাদ দিয়েছে, কোনো দেশ নেয়নি, ঠিক আছে? এরকম কিছু রাইটস কম বেশি আছে। যে দেশ তার সংবিধানে যতগুলাকে ইনপুট করেছে, যতগুলাকে ভ্যালিডিটি দিয়েছে, সেগুলাকে আমরা মৌলিক অধিকার হিসেবে কাউন্ট করবো সেই দেশের জন্য। বাংলাদেশ তারা হচ্ছে আর্টিকেল 26 থেকে 47 পর্যন্ত এই সেকশন, এই আর্টিকেলগুলোতে কি করছে? এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর মধ্যে আলোচিত বিভিন্ন বিষয়গুলোকে ভ্যালিডেট করছে। সেই বিষয়গুলোকে আমরা কি বলছি? মৌলিক অধিকার, ঠিক আছে? তাহলে যদি এরকম আরেকটা প্রশ্ন হয়, তাহলে মৌলিক অধিকার আর মানবাধিকারের মধ্যে পার্থক্য। মৌলিক অধিকার ব্যাপারটা কি? এটা ডোমেস্টিক ব্যাপার, রাষ্ট্রের ভেতরকার ব্যাপার, রাষ্ট্রের ভেতরকার ব্যাপার। আমার রাষ্ট্র আমাকে কোন অধিকারগুলো দিচ্ছে, সংবিধানে অধিকারগুলো দিয়ে দিয়েছে মৌলিক অধিকার বলে, সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। আর হিউম্যান রাইটস বা মানবাধিকার কি? মানবাধিকার হচ্ছে যেই অধিকারগুলো ইউডিএইচআর, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস জাতিসংঘ আমাদেরকে দিয়েছে, সারা বিশ্বের সব মানুষকে দিয়েছে, সেটাই কি? এই মানবাধিকার, ঠিক আছে? এটা হচ্ছে মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য। আচ্ছা, তাহলে দেখেন এই মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস বলছি। আর একটা কথা হচ্ছে আমি একটু আগে বললাম মৌলিক অধিকার এবং মৌলিক, আর একটা কথা হচ্ছে মৌলিক চাহিদা। পনেরোতে কি আছে দেখেন তো? আর্টিকেল 15-তে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। এখানে অনেকগুলো জিনিস লেখা আছে। আমরা যে 5টা জিনিস বা 6টা জিনিস কিংবা 7টা জিনিস বলি, দেখেন এর সাথে আরো আনুষঙ্গিক বিষয়গুলো আছে। আসলে ওইভাবে 5টা জিনিস বা 6টা জিনিস কভার করা আসলে ওখান থেকে টাফ। তারপরেও আমরা বলছি বর্তমান সময়ে কি 6টা, কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আর্থিক, শান্তি ও বিনোদন। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য কি? দেখেন এই মৌলিক চাহিদা আলোচনা করা হয়েছে এই 8 থেকে 25-এর মধ্যে। আর্টিকেল কততে? 15। 8 থেকে 25-এর মধ্যে কিন্তু এটার অবস্থান, তাই না? এই 8 থেকে 25-এর মধ্যে যার অবস্থান, তার স্ট্যাটাসটা কি?
তাকে কি কোর্টে গিয়ে এনফোর্স করা যাবে? যাবে না। কি করবে রাষ্ট্র? তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে আপনাকে দেওয়ার জন্য। আপনি কি আপনার খাবার নাই, আপনার খাবার নাই, খাদ্যটাকে আমরা মৌলিক চাহিদা বলছি, আপনার খাদ্য নাই, খাদ্য রাষ্ট্র কি আপনাকে খাদ্য দিয়ে যেতে বাধ্য? না। চেষ্টা করে। কিভাবে চেষ্টা করে? দেখবেন ঈদের আগে 3 মাস পর পর রিলিফের ব্যবস্থা করে সরকার, করে না? কি করে? খাদ্যের ব্যবস্থা করে। আমাদের ছোটবেলায় বিভিন্ন স্কুলে হচ্ছে যে কি দিত, পুষ্টি দিত, তার আগে শুনছি বিস্কুট দিত, আটা দিত, হ্যাঁ। কিভাবে, কেন? এটা যদি একটা প্রণোদনা, যাতে মানুষ স্কুলমুখী হয়, এটা একটা প্রণোদনা ছিল আর কি। কিন্তু সরকার চেষ্টা করছে, তার মতো করে চেষ্টা করছে। সরকারকে যদি সেটার জন্য মামলা করা যাবে না কোর্টে গিয়ে, যে তুমি আমাকে খাদ্য দিচ্ছ না, এটা আমার চাহিদা, আমাকে খাদ্য দাও, দিতে তুমি বাধ্য না। সরকার বলবে আমার যতটুকু আছে আমি তার মধ্যে চেষ্টা করছি, চেষ্টা করছি। আচ্ছা, এটা হচ্ছে মৌলিক চাহিদা। তারপরে খাদ্য গেল, বস্ত্র, এরকম কাপড় চোপড়। বিভিন্ন সময় সরকার দেখবেন বিভিন্ন প্রজেক্টে কোথাও কোথায় যে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় দেখছেন যারা উপদেষ্টা মন্ডলী উপদেষ্টা হয়েছে বিভিন্ন জায়গায়, তারা কম্বল, কাঁথা কাপড় বিতরণ করতেছে। কিভাবে বিতরণ করতেছে? তাদের বিভিন্ন ধরনের ফান্ডে সরকার চেষ্টা করছে। আচ্ছা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঘর দিচ্ছে। মানে আওয়ামী লীগ সরকার অনেক মানুষকে ঘর দিয়েছে, আশ্রয় প্রকল্পের আন্ডারে ঘর দিয়েছে, এটা আমরা জানি। সব এখন আমি যদি গিয়ে, আপনাদের কথা বলবো না, আপনাদের সবাই ঘর বাড়ি আছে, আমার নাই, আমি গিয়ে যদি আবেদন করি সরকারের কাছে বা সরকারের বিরুদ্ধে মামলা করি যে এত জন পেলো, আমি পেলাম না কেন, এটা করার কোনো ভ্যালিডিটি নেই। সরকার বলবে যে আমি দিচ্ছি আস্তে আস্তে, আমি যতদূর পারি দিব, যদি আমার সাধ্যের মধ্যে তুলাই তোমাকেও দিব। ব্যাপারটা এমন, তার মানে কি বাধ্য করতে পারছে। আচ্ছা, এবার আসেন মৌলিক অধিকার। তাহলে কি হবে? মৌলিক অধিকার কি কি আছে? একদম প্রথম যে মৌলিক অধিকারটা 26-এ, কোনো মৌলিক অধিকার না, 26-এ বলা আছে মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্য সকল আইন বা সামঞ্জস্য সকল আইন বাতিল। মৌলিক অধিকারকে খর্ব করে এরকম সবাই বাতিল। 27-এ কি বলছে? আইনের দৃষ্টিতে সমতা, প্রত্যেক ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান হবে, প্রত্যেককে সমানভাবে আইন ট্রিট করবে, কাউকে কম কাউকে বেশি দেখবে না। বাস্তবে কি হয় সেদিকে আমরা যাবো না, ঠিক আছে? বাস্তবের দিকে আমরা এখন যাবো না, সরকার এটা বলেছে। এখন আপনি যদি দেখেন যে আপনার সাথে ভায়োলেশন হচ্ছে, এই গ্রাউন্ডে আপনি মামলা করতে পারবেন। কিভাবে মামলা করেন? কিভাবে আপনি মামলা করেন? আর্টিকেল 44-এ দেখেন লেখা আছে, যদি এই অনুচ্ছেদের মানে এই ভাগের কোনো অধিকার দিতে যদি মানে কেউ যদি হস্তক্ষেপ করে, তাহলে সেখানে কি হবে? 102-এর আন্ডারে কি করতে পারবে? মামলা করতে পারবে হাইকোর্টে গিয়ে। এই মামলাগুলোকে 102-এর আন্ডারে আবার সুন্দর করে বিল আলোচনা করা আছে। তার মানে কি আপনি কিন্তু এই 8 থেকে 25-এর মধ্যে কোনো কিছুর জন্য কিছু যেতে পারতেছেন না, কোর্টে যেতে পারছেন না। কিন্তু আপনি এই যে 26 থেকে 47 এর মধ্যে যে কোনো কিছু, আপনার যে কোনো অধিকার যদি হরণ হয়, আপনি কিন্তু কোর্টে যেতে পারতেছেন, কোর্টে যেতে পারতেছেন। এই যে আপনার বাক স্বাধীনতা আছে, আমারও বাক স্বাধীনতা আছে, আমি যা খুশি তাই বলতে পারি না। তারপরে হচ্ছে যে কি বলতে পারবো না, রাষ্ট্রের বিপক্ষে কিছু বলতে পারবো না। তারপরে কোন আইনে কিভাবে মামলা দাঁড়ায়? এটা হচ্ছে এটা কি? এটা কি? রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হলে এক্স্যাক্টলি আমি একটা কথা বললাম আর সেটা ষড়যন্ত্র হলো, আমার এই কথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। এটাই হচ্ছে ব্যাপার, হচ্ছে যে কিভাবে ব্যাখ্যাটা করা হচ্ছে। আমার কনস্ট্রাকটিভ ওয়েতেও যদি আমি একটু সমালোচনা করি, আমি রাষ্ট্রের মালিক, আমি একটা সমালোচনা করবো না? করবো, আমি সমালোচনা করবো। এখন এটা হচ্ছে এর কোনো নির্দিষ্ট মানদণ্ড নাই যে কোনটাকে আপনি রাষ্ট্রদ্রোহ বলতেছেন, কোনটাকে বলছেন না। এর এখানে মামলা করার সুযোগ রয়েছে, শব্দ নিয়ে খেলার সুযোগ রয়েছে। যে যতটা ভালো খেলতে পারবে সে ততটা সাকসেস হবে। আচ্ছা, তাহলে এখানে যে ব্যাপারগুলো আছে, আপনার বাক স্বাধীনতা আছে 39-এ, তারপরে 36-এ আপনার চলাফেরার স্বাধীনতা আছে। চলাফেরার স্বাধীনতা কি বলছে? পড়েন তো, পড়েন 36 পড়েন। 36 জনস্বার্থে আইনের দ্বারা, জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত মুক্তিসংগত বিধিনিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অনেক চলাফেরা। এক্স্যাক্টলি
দেখবেন এই 26 থেকে 47 এর মধ্যে যত জায়গায় দেওয়া আছে বিভিন্ন অধিকারের কথা বলা হয়েছে, সবার আগে একটা কথা আছে। কি কথা? কি কথা? জনস্বার্থ। পুরোটা পড়েন বাক্যটা। জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষ। আপনি সবই করতে পারবেন, কি করতে পারবেন না? শুধুমাত্র যুক্তিসঙ্গত বাধা নিষেধের বাইরে যেতে পারবেন না। আপনি যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন, কিন্তু আপনি আরেকজনের বাড়িতে চলে যেতে পারবেন না। কেন? ওটা যুক্তি আছে। আরেকজনের বাড়িতে আপনার না ঢোকার পিছনে যুক্তি আছে। কি আছে? প্রাইভেসি। একজনের প্রাইভেসি আছে। তারপরে আপনি ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে চাইলে ঢুকে যেতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওখানে নির্দিষ্ট মানে সংরক্ষিত এলাকা। আপনি চাইলে জেলখানার মধ্যে ঢুকে যেতে পারবেন না, ওটা কি সংরক্ষিত এরিয়া। তাহলে আপনাকে এই বাধা নিষেধগুলো মেনটেন করতে হবে। এছাড়া আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারবেন। আচ্ছা, আমরা তো তাই বেড়াই তো, আমরা বেড়াই তো। আচ্ছা, প্রত্যেকটা জায়গায় দেখবেন শুধুমাত্র 39-এ যেখানে চিন্তা ও বিবেকের স্বাধীনতা আছে সেখানে কোনো বাধা নিষেধ নেই। দেখেন আপনারা একটু মিলাবেন বাড়ি গিয়ে, ঠিক আছে? কারণ হ্যাঁ, চিন্তা করতে আপনার কোনো বাধা নিষেধ নাই। আপনার মন যা খুশি চিন্তা করতে পারবেন, কিন্তু বলতে পারবেন না। চিন্তা করতে, চিন্তা এবং বিবেকের স্বাধীনতা আছে শুধুমাত্র কোনো রকম বাধা নিষেধ ছাড়া। বাকি প্রত্যেকটা মৌলিক অধিকার যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে, ঠিক আছে? চিন্তা বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করা ছিল না স্যার। এখানে কিচ্ছু দেখা নেই, আর কিছু নেই, ওইটুকুই শেষ। দেওয়ার ব্যাপার ছিল না স্যার। কে জানতেছেন? মোটামুটি বললেই শেষ। হ্যাঁ, তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের মৌলিক অধিকার। তাহলে আমরা কয়েকটা পার্থক্য দেখলাম। একটা হচ্ছে মৌলিক অধিকারের সাথে মৌলিক চাহিদা। বুঝলেন তো? মৌলিক অধিকার হচ্ছে এনফোর্সেবল বাই কোর্ট, কোর্টের মাধ্যমে এটা প্রয়োগ করা যাবে। মানে যদি আপনার ভায়োলেন্স হয়, কোথাও ভায়োলেন্স হয়, সেটাকে আবার ইয়া করা যাবে, প্রতিষ্ঠা করা যাবে। আর মৌলিক চাহিদা প্রতিষ্ঠার সুযোগ নেই। সরকার তার সাধ্য মতো, সরকার মানে রাষ্ট্র, স্টেট তার সুবিধা মতো সুযোগ মতো দিচ্ছে। যখন তোমার সুযোগ আসবে, তোমার দেওয়ার মতো ক্ষমতা আমার দেবে, তখন দিব। ফান্ডামেন্টাল রাইটসের সাথে ফান্ডামেন্টাল প্রিন্সিপালের পার্থক্য ওই সেম জিনিস, এটা চেষ্টা করবে, এটা দিতে বাধ্য থাকবে। আর হিউম্যান রাইটসের সাথে ফান্ডামেন্টাল রাইটসের পার্থক্য কি? হিউম্যান রাইটস হচ্ছে সার্বজনীন, মানে ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্টর, আর এটা হচ্ছে এটা দেশের মধ্যে। দ্বিতীয় কথা, এটার জন্য আপনার একটা এনফোর্সমেন্ট বডি আছে। এনফোর্সমেন্ট বডি আছে আপনার। ওই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যা আছে সেগুলো আপনি ওইভাবে এনফোর্স করতে পারবেন না, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ল। আর ইন্টারন্যাশনাল লয়ে এনফোর্সিং কোনো বডি নাই, ঠিক আছে? হ্যাঁ, উন্নত রাষ্ট্রগুলো, ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো, তাদের আলাদা একটা কমিশনই আছে, ইউরোপিয়ান কমিশন অফ হিউম্যান রাইটস, UCHR। ওদের আলাদা একটা কমিশন আছে। কি আছে? UN8। হ্যাঁ, UN8 একটা আছে। UN8 ওরা USAID আছে একটা এজেন্সি, মানে একটা নন গভর্নমেন্টাল এনজিও আর তার সঙ্গে একটা না USAID এনজিও। ওর সাথে জাতিসংঘের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, জাতিসংঘের বিভিন্ন পরিকল্পনায় তারা বাস্তবায়নে কাজ করে, এনজিও। USAID যেমন ব্রিটিশ কাউন্সিল আছে, তারপর হচ্ছে অনেক প্রতিষ্ঠান আছে, ইটকল আছে, অনেক প্রতিষ্ঠান আছে যারা কি করে। ইউনিসেফ যদিও হচ্ছে যে হ্যাঁ শিশুদের নিয়ে কাজ করে। ইউনিসেফ কিন্তু কি একটা কোনো অর্গান না, কিন্তু ইউনাইটেড স্টেটসের কোনো অর্গান না, ওরাও একটা এজেন্সি, স্পেশালাইজড এজেন্সি। তারা কি করে? ইউএনের কার্যক্রম, বিভিন্ন যে চিন্তাধারা আছে, প্ল্যানিংগুলো আছে, সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করে, ঠিক আছে? আপনারা যখন কোর্স থাকে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ল অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তখন আপনারা এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। ইউনাইটেড মানে কোনটা ইউনাইটেড নেশনসের অর্গান, ছয়টা যে অর্গান আছে, তার বাইরে যারা আছে তাদেরকে স্পেশালাইজড এজেন্সি বলা হয়, তারা বিভিন্ন ধরনের কাজ করে। এর বাইরে এনজিও আছে যেগুলা ইউনাইটেড স্টেটস এবং ওই স্পেশালাইজড এজেন্সির সাথে কোলাবোরেশনে কাজ করে। এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো সংগঠন আছে, বিভিন্ন টাইপের সংগঠন, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের 8% মৌলিক অধিকার। এর বাইরে আমাদের আরো কিছু আলোচনা
করার প্রয়োজন আছে সেগুলো আমরা সামনের ক্লাসগুলোতে আলোচনা করবো। সেখানে যে জিনিসগুলো আলোচনায় আসবে সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে স্টেটের যে অর্গানগুলো আছে বা হচ্ছে যে সরকারের যে অর্গানগুলো আছে তাদের কাজ কি, তাদের কাজ কোথায় আছে, কীভাবে তারা কাজগুলো করবে, ফাংশনিংগুলো করবে কীভাবে, ঠিক আছে। বিশেষ করে আমরা ওই জায়গাগুলো বেশি দেখবো যেগুলোতে আমাদের ল রিলেটেড সেকশনগুলো বেশি। ধরেন রাষ্ট্রপতির মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের সিআরপি স্কোপ করতে হবে। তারপরে আছে লেজিসলেশনের মধ্যে কিছু ব্যাপার আছে, কীভাবে আইন তৈরি হয়, কীভাবে আইন পাস হয়, প্রসিজারগুলো। আইন নিয়েই তো আমাদের কাজ, আমাদের বিভাগের নামই আইন বিভাগ, ঠিক আছে। তারপরে হচ্ছে যে জুডিশিয়ারি বড় একটা জায়গা, জুডিশিয়ারি আমাদের বড় একটা জায়গা আমাদের কাজ করার ক্ষেত্রে, আমাদের ফিল্ড। জুডিশিয়ারি কীভাবে কাজ করে, কোন সেক্টরে কীভাবে কোন প্রসিজারে কাজ করে, সেই জায়গাগুলো আমাদের সংবিধানে আদৌ বলা আছে কিনা, নাকি এমনি এমনি আমরা এভাবে চলছি, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখবো, ঠিক আছে। তো এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে জিজ্ঞাসা করতে পারেন। প্রশ্ন আছে কোনো?